পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা পড়ব। সেটা হচ্ছে ক্রস গুণন। সেটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন, দুই নামে ডাকে, ক্রস গুণন বা ভেক্টর গুণন। তো ভেক্টর গুণন বা ক্রস গুণন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া, এই কারণেই যে পরীক্ষায় দেখা যায় এই ধরনের ক্রস গুণন থেকে প্রশ্ন তোমার সৃজনশীলে আসে, সেক্ষেত্রে প্রয়োগমূলকে, তারপরে তোমার উচ্চতর দক্ষতায়, তারপরে এমসিকিউ, জ্ঞান অনুধাবন, মানে বলতে গেলে সব ধরনের প্রশ্নই কিন্তু এখান থেকে প্রশ্ন করা যায়। তো যাই হোক, আমরা মূল পড়াতে চলে আসি। সেটা হলো ক্রস গুণন। চলো দেখি, এখানে আসি। প্রথমে এটাকে আগে সংজ্ঞায়িত করতে চাই যে ভেক্টর গুণন বা ক্রস গুণন কাকে বলে। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তবে এ ধরনের গুণনকে ভেক্টর গুণন বলে। স্বাভাবিকভাবে আমরা যখন গুণন করি, মনে করো 3 গুণন 2 সমান 6, এরকমভাবে 3 গুণন 2 6, এইখানে ক্রস চিহ্ন ব্যবহার করছি, এটাও গুণন। এখানে ডট চিহ্ন ব্যবহার করেছি, সেটাও গুণন। অর্থাৎ স্বাভাবিকভাবে ক্রস চিহ্ন দ্বারাও গুণ বোঝায়, ডট চিহ্ন দ্বারাও গুণ বোঝায়। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে তোমাদের গত ক্লাসে ডট গুণন বা স্কেলার গুণন হয়েছে। সেই ডট গুণন বা স্কেলার গুণনে আমরা কিন্তু ডট চিহ্ন ব্যবহার করছি। যে সকল ক্ষেত্রে দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি হয়, সেক্ষেত্রে আমরা এই ডট গুণন ব্যবহার করি। আর যে সকল ক্ষেত্রে দুটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি হয়, সে সকল ক্ষেত্রে দুটি ভেক্টরের মাঝখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব বলে এই গুণনের আরেক নাম হচ্ছে ক্রস গুণন। সংক্ষেপে আর কি নামকরণের কথাটাও একটু জানিয়ে রাখলাম। তো আবারও বলি যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটা কি রাশি পাই, ভেক্টর রাশি পাই, তাহলে সেই গুণনকে আমরা বলবো ভেক্টর গুণন। দুটি ভেক্টর রাশির গুণফল যেহেতু একটা ভেক্টর রাশি পাবো, ভেক্টর পাওয়া মানে তার মানও পাবো, দিকও পাবো। ধরো এরকম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এদের ক্রস গুণন আমরা লিখে যখন প্রকাশ করব, আমরা লিখব এ ক্রস বি। ওই যে একটু আগে বলছি, এরকম ক্ষেত্রে দুটি ভেক্টরের মাঝখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করি। এই যে গুণফলটা পাবো, আমরা বলছি দুটি ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি পাবো। ভেক্টর রাশি পাওয়া মানে তার মানও পাবো, দিকও পাবো। মান কিভাবে নির্ধারিত হয়, দিক বা কোন দিকে হবে, এ এই দিকে, বি এই দিকে, দুইটা মিলে নতুন ভেক্টর কোন দিকে হবে, সেগুলো আমরা জানব। তো প্রথমে মানের কথাই বলি, যে মান নির্ধারিত হয় ভেক্টর দ্বয়ের মান, মানে এই যে দুইটা ভেক্টরকে গুণ করছি তাদের মান, এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। দিক প্রকাশের জন্য এখানে আপাতত একটা একক ভেক্টর দেওয়া হয়। এটার চূড়ান্ত অবশ্য আমরা নির্ধারণ করব ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা। আরেকটা কথা একই সাথে একটু বলে রাখতে চাই, এই যে ডট গুণন গত ক্লাসে পড়েছো, আজকে আমরা ক্রস গুণন পড়ব। ওইখানেও সংজ্ঞা বলা হয়েছিল যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয়, তাহলে সেই গুণনকে স্কেলার গুণন বলে। আর এইখানে বলতেছি যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তাহলে সেই গুণনকে আমরা বলবো ভেক্টর গুণন বা ক্রস গুণন। প্রশ্ন হচ্ছে, এ আর বি দুইটা ভেক্টরকে গুণ করলে আবার কখন ভেক্টর পাবো, কখন স্কেলার পাবো? এটা
সংক্ষেপে একটু মনে রাখার একটা বুদ্ধি আছে যে একটা ভেক্টর যে দিকে আরেকটা ভেক্টর যদি সেই দিকেই হয় বা সেই দিকে তার অংশ থাকে তখন তাদের গুণফল হবে একটা স্কেলার রাশি। আর একটা ভেক্টর যে দিকে আরেকটা যদি তার লম্ব দিকে হয় বা লম্ব দিকে অংশ থাকে তখন সেক্ষেত্রে গুণফল হবে একটা ভেক্টর রাশি। যেমন আমি তোমাদের বলি যে গতদিন পড়েছ একটু খালি মনে রাখার জন্য যে এ ডট বি সমান এ বি কস থিটা। এর আগের ক্লাসে আমরা উপাংশ পড়ছি, এই বি ভেক্টরকে ভাগ করলে এই দিকের যে অংশ এটা কিন্তু বি কস থিটা। তাহলে এ ভেক্টর যে দিকে বি কস থিটা কিন্তু সেই দিকেই, বি কস থিটা এই দিকে যদি নেই, তাহলে একটা ভেক্টর যে দিকে আরেকটা ভেক্টরের অংশ সেই দিকেই, তখন কিন্তু রেজাল্ট একটা স্কেলার হবে এবং সেটা স্কেলার গুণন তথা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করবো, ডট গুণন। সংক্ষেপে একটু কথা বলতেছি, এখানে বেশি সময় নিব না। অপরদিকে ক্রস গুণনে দেখো কি পাইলাম, এ ভেক্টর যে দিকে ওর সঙ্গে বি সাইন থিটা। তোমরা ভেক্টর বিভাজনের আইন থেকে জানো, হ্যাঁ, যে এই বি কে ভাগ করলে এদিকের অংশ বি কস, এদিকের অংশটা কি হবে বি সাইন। তাহলে একটা ভেক্টর যে দিকে আরেকটা ভেক্টর যদি তার লম্ব দিকে হয় কিংবা লম্ব দিকের অংশ হয়, যে এ যে দিকে ওর লম্ব দিকে অংশ বি সাইন থিটা, তখন তাদের গুণফল হবে কি একটা ভেক্টর রাশি এবং সেক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা কেমনে বুঝবো দুটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর রাশি? কখন বুঝবো দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশি? যখন একটি ভেক্টর যে দিকে আরেকটা ভেক্টর সেই দিকেই হবে বা সেই দিকে অংশ হবে তখন সেটা স্কেলার রাশি হবে। এরকম গুণকে আমরা স্কেলার গুণন বা ডট গুণন। যখন একটা রাশি যে দিকে আরেকটা তার লম্ব দিকে থাকবে বা লম্ব দিকে অংশ থাকবে তখন সেই গুণফলটা কিন্তু একটা ভেক্টর রাশি পাবো। হ্যাঁ, সেই গুণনকে ভেক্টর গুণন ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করবো। এখানে এটার আরেক নাম ক্রস গুণন। এইটুকু একটু নলেজে রাখার জন্য প্রাথমিকভাবে আমরা বলে রাখলাম। ওকে, এখন দেখো আমরা আরো কিছু বিষয়ে জানতে চাই যে এ ভেক্টর এইদিকে, ভি ভেক্টর ওইদিকে, দুইটাই মিলে যে গুণ করে একটা নতুন ভেক্টর পাইলাম, সেই নতুন ভেক্টরের দিক কোন দিকে? সেটা কি এ এর দিকে না বি এর দিকে না অন্য কোনো দিকে? তো সেটা জানার জন্য আমাদের একটা নিয়ম পড়তে হবে। নাম হচ্ছে নিয়মটা ডান হাতি স্ক্রু নিয়ম। স্ক্রু নিয়ম পরীক্ষায় কিন্তু এটা একটা অনুধাবন আসে যে ডান হাতি স্ক্রু নিয়ম ব্যাখ্যা করো, এরকম ভাবে তোমার প্রশ্ন করতে পারে, এটা দিয়ে দিতে পারে। তাহলে আমরা ডান হাতি স্ক্রু নিয়মটা জানবো, পরীক্ষায় যদি অনুধাবন আলাদাভাবে আসে তাহলেও সেটা ব্যাখ্যা করে ফেলতে পারবো। ডান হাতি স্ক্রু নিয়মটা কি? আমরা জানি কি না, এই জগতে যত স্ক্রু আছে সবাই একটা নিয়ম মেনে চলে। তোমরা বিভিন্ন সময় স্ক্রু ব্যবহার করো। ধরো তোমার ইলেকট্রিক সুইচ বোর্ডের কোনায় কোনায় স্ক্রু আছে, সেগুলো খোলা লাগে, কিংবা তোমার ক্যালকুলেটরের পিছনে স্ক্রু আছে খোলা লাগে, কিংবা তোমার বাড়িতে যে টিউবওয়েল থাকে, টিউবওয়েলের মধ্যে বিভিন্ন নাট থাকতে পারে। মানে বিভিন্ন কারণে আমাদের স্ক্রু কিন্তু খোলা লাগানো প্রয়োজন পড়ে। তো সকল স্ক্রু একটা নিয়ম মানে, সেই স্ক্রু নিয়মটা আমরা এখন জানি। সেই স্ক্রু হচ্ছে, একটা স্ক্রুকে তুমি যদি গেলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, স্ক্রু এখানে নিয়ে আসিনি, হয়তো থাকলে আরো ভালো হতো। একটা স্ক্রুকে যদি তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, দেখবা যে উপর দিকে উঠে আসতেছে, মানে খুলে যাচ্ছে। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাও, দেখবা যে স্ক্রুটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় নাট স্ক্রু খোলার সময়, লাগানোর সময় কিন্তু এটা আমরা দেখি। এই নিয়মটা এখানে ব্যবহার হবে। তা আমাদের এখানে কিভাবে ব্যবহার হবে? আগে বলছি যে এই একটা ভেক্টর বি একটা ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে দুইটা গুণ করে যে নতুন ভেক্টর হবে সেটার দিক জানার জন্য ডান হাতি স্ক্রু নিয়ম। সেই নিয়মটা হচ্ছে দুটি ভেক্টর যে তলে আছে সেই তলে একটা স্ক্রুকে আমরা লম্বভাবে স্থাপন করব। মনে করো এটা একটা স্ক্রু, তাহলে স্ক্রুটাকে আমরা লম্বভাবে স্থাপন করলাম। দেখো এ এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব স্থাপন করে এবার স্ক্রুটাকে প্রথম ভেক্টর হইতে দ্বিতীয় ভেক্টরের দিকে আমরা ঘোরাবো। কোন ভেক্টর হইতে কোন ভেক্টরের দিকে ঘোরাবো? প্রথম ভেক্টর হইতে দ্বিতীয় ভেক্টরের দিকে। তাহলে এখানে প্রথম ভেক্টর কোনটা? এ ক্রস বি, এখানে প্রথমে যে থাকবে সেই প্রথম ভেক্টর।
তাহলে এ হতে বি এর দিকে ঘুরবো। তাহলে এ হতে বি এর দিকে ঘুরলে এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরলো না বিপরীত দিকে ঘুরলো? এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে স্ক্রুর নিয়ম কি, সে উপরের দিকে আসে। তাহলে এখানে আমাদের নতুন ভেক্টরের দিক হবে উপরের দিকে। আবারও বলি, দুটি ভেক্টর ধরো এ আর বি, দুইটার ক্রস গুণ করে আমরা নতুন ভেক্টর পাবো। সেই ভেক্টরের দিক কোন দিকে হবো সেটা জানার জন্য আমরা ডান হাতে স্ক্রু নিয়ম ব্যবহার করব। তো ডান হাতে স্ক্রু নিয়মটা হচ্ছে, যে দুটি ভেক্টরের ক্রস গুণফল হবে সেই দুটা ভেক্টর যে তলে আছে, যেমন আমার এই হোয়াইট বোর্ডের তলে আছে, সেই দুটি ভেক্টরের সাথে আমরা লম্বভাবে তথা ওই তলের সাথে লম্বভাবে একটা স্ক্রুকে স্থাপন করব। করে কোন দিক থেকে কোন দিকে ঘোরাবো? প্রথম ভেক্টর হতে দ্বিতীয় ভেক্টর হতে। তাহলে এ ক্রস বি হলে তাহলে এ থেকে বি এর দিকে ঘোরাবো। এই স্ক্রুটা ঘোরালে স্ক্রু যে দিকে সরে যাবে নতুন ভেক্টরের দিক হবে কি সেই দিকেই। তো এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে স্ক্রু উপরের দিকে সরে যাবে, ওই দুই ভেক্টরের গুণফলের দিক হবে কি উপরের দিকে। আর যদি আমরা এখানে বি ক্রস এ করতাম, কথার কথা আমরা কি করতাম যে ভি ক্রস এ করতাম। তাহলে বি ক্রস এ সমান করলে তখন কিন্তু বি থেকে এর দিকে ঘোরান লাগতো। তাহলে সেটা কি হইতো ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘোরাইলে স্ক্রু কোন দিকে যায়? নিচ দিকে। তখন নতুন ভেক্টরের দিক হইতো নিচ দিকে। অর্থাৎ একটা ক্রস গুণ করলে নতুন ভেক্টর হয় তার লম্ব দিকে বরাবর উপরের দিকে হবে নাহলে নিচ দিকে হবে। এক্ষেত্রে দেখতে হবে তার গুণনটা কি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে না বিপরীত দিকে। প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর গেলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে উপরের দিকে হবে, আর ঘড়ির কাঁটার দিকে হইলে নিচ দিকে হবে। নতুন ভেক্টরের দিক পাবো এভাবে। ওকে, পরীক্ষায় তাহলে কেমনি এখানে আরেকটু কথা বলি যে পরীক্ষায় এক হলো ভেক্টর গুণন বা ক্রস গুণন ব্যাখ্যা করো, অনুধাবন আসতে পারে। তাহলে আমরা প্রথমে সংজ্ঞা দিব যে যদি দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর রাশি হয় তাহলে সেই গুণনকে ভেক্টর গুণফল বা ভেক্টর গুণন বলে। এদের মাঝখানে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় বলে এই গুণনের আরেক নাম হচ্ছে কি ক্রস গুণন। তো এই দুইটা ভেক্টর গুণফল যেহেতু একটা ভেক্টর রাশি হবে, ভেক্টর রাশি হওয়া মানে তার মানও থাকবে দিকও থাকবে। মান কিভাবে নির্ধারিত হবে? ভেক্টর দ্বয়ের মান, এই যে ভেক্টরের মানে বি ভেক্টরের মান বি, তাহলে ভেক্টর দ্বয় মানে ভেক্টর দুইটির মান এবং তাদের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণের কোসাইন। এ আর বি মধ্যবর্তী কোণ, এটা ক্ষুদ্রতর বলা হয়েছে, এদিকে কম এদিকে হলো বেশি, বেশিটা নেওয়া যাবে না, যেদিকে কোণ কম হবে সেই তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। আর দিক কি দিয়ে নির্ধারিত হবে বললাম? ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত হবে। ডান হাতি স্ক্রু নিয়মটা কি? দুটি ভেক্টর যে তলে আছে সেই তলে একটা স্ক্রুকে কিভাবে স্থাপন করব? লম্বভাবে স্থাপন করব। করে কোন দিক থেকে কোন দিকে ঘোরাবো? প্রথম ভেক্টর হইতে দ্বিতীয় ভেক্টরের দিকে। এতে স্ক্রু যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তার নতুন স্ক্রু সরে যাবে উপরের দিকে, নতুন ভেক্টরের দিকও হবে উপরের দিকে। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে স্ক্রু সরে যাবে নিচের দিকে, নতুন ভেক্টরের দিক হবে নিচের দিকে। এই তাহলে আমরা ডান হাতি স্ক্রু নিয়ম জানলাম এবং ভেক্টর গুণন এটা জানলাম। পরীক্ষায় একটা অনুধাবন, আরেকটা অনুধাবন আছে যে ক্রস গুণন বা ভেক্টর গুণন বিনিময় নিয়ম মানে না, ব্যাখ্যা কর। তাহলে প্রশ্নটা কি করতে পারে? ক্রস গুণন বিনিময় নিয়ম বা ভেক্টর গুণন বিনিময় নিয়ম মানে না, ব্যাখ্যা কর। বিনিময় নিয়ম মানে না, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন করতে পারে অনুধাবনে। তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে লিখব, মনে করি এ ও বি দুটি ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ ক্রস বি সমান আমরা জানি এ বি সাইন থিটা ইন্টু এটা। এটা একবার যে পড়ে ফেলছি, এখন এটা আমরা জানি হিসাবে ব্যবহার করব। এখন এইখানে এ এদিকে বি এদিকে, নতুন ভেক্টরের দিক কোন দিকে? তো সেটা আমরা একটু আগে দেখলাম, ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী এ থেকে বি এর দিকে ঘোরাইলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে উপরের দিকে। কলম দিয়ে তো এদিকে লেখা যায় না, তাই এটাকে আমরা এদিকে দেখাবো। এদিকে দেখাবো যে এ ক্রস বি ভেক্টরের দিক হচ্ছে এই দিকে। হ্যাঁ, আসলে এটা উপরের দিকে, উপরের দিকে লেখা যাচ্ছে না কারণে এভাবে উপরে লেখাইলাম। ওকে, আবার আসো এখন বি ক্রসে আসো। তাহলে বি ক্রসে লিখলে আমাদের কি ভেক্টর দ্বয়ের মান, এই যে বি এর মান এ এর মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন,
এ আর বি এর মধ্যবর্তী কোণ যা বি আর এর মধ্যবর্তী কোণ তাই থিটা। সঙ্গে একটা একক ভেক্টর, একক ভেক্টর। তো এখানে ইটা ছিল বা এন ছিল, এখন আমরা মাইনাস এন বা মাইনাস ইটা দিলাম। কেন মাইনাস দিলাম এটা একটা প্রশ্ন। দেখো এই যে এ ক্রস বি ভেক্টরটা এইদিকে এটুকুর মান যদি এক হয়, এটার মান আরো এক আরো এক, এরকম প্রত্যেকটা এটা এক একটা একক ভেক্টর। আমরা যেমন আই যে কে গত ক্লাসে তোমরা দেখছো, এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই, ওয়াই অক্ষের দিকে যে এক্স অক্ষের দিকে যতটুকুর মান এক একক ওটা হইলে আই, তাহলে দুই একক হইলে আর একটা আই। এরকম ভাবে উপরের দিকে এটা একটা একক ভেক্টর, এটা একটা একক ভেক্টর, এরকম এর দিকে। এখন এ ক্রস বির ক্ষেত্রে এটা দিলাম, বি ক্রসের ক্ষেত্রে কেন মাইনাস এটা দিলাম, এটা এখানে চিত্রের মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এই যে এ আর বি এখন ক্রস গুণন করব ভি ক্রস এ, তাহলে মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে। তাহলে আমাদের নতুন ভেক্টর দিক নির্ধারণের জন্য কি একটা স্ক্রুকে লম্বভাবে স্থাপন করতে হবে, করে কোন দিক থেকে কোন দিকে ঘুরাইতে হবে, প্রথম ভেক্টর থেকে ভি ক্রস এ। তাহলে প্রথম ভেক্টর কোনটা, সেটা হচ্ছে বি। তাহলে বি থেকে এর দিকে ঘোরা, তাহলে বি থেকে এর দিকে ঘোরালে ঘড়ি কাটার দিকে ঘুরলো না বিপরীত দিকে, ঘড়ি কাটার দিকে। তো ঘড়ি কাটার দিকে ঘুরলে স্ক্রু কোন দিকে যায়, উপরে না ভিতরের দিকে, ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে তার কলম দিয়ে লিখতে পারবো না, আমরা এভাবে নিচের দিকে এভাবে লেখে দেখাবো যে বি ক্রস হচ্ছে নিচ দিকে। এ ক্রস বি তাহলে উপরের দিকে, বি ক্রসে হচ্ছে নিচের দিকে। তাহলে উপরের দিকে একক ভেক্টর দিয়ে ইটা ধরি, তাহলে নিচ দিকে একক ভেক্টর সেটা হবে কিন্তু মাইনাস ইটা। সেটা কি হবে, সেটা হবে মাইনাস ইটা। তাহলে আমাদের এখানে বি ক্রসে করতে যায়, ওইদিকে যেহেতু ইটা দিছি, নিচ দিকে কিন্তু মাইনাস ইটা দিলাম এই কারণে। ওকে, তাহলে বাস বি ক্রস এ সমান, বি ক্রস এ সমান এই এ বি সাইন থিটা লিখলাম, এটা লিখলাম, তবে ওই মাইনাসটা সামনে দিয়ে দিলাম, মাইনাসটা সামনে। তাহলে আমরা পাচ্ছি বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস আছে, এই যে একটু আগে পাইছি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইন্টু ইটা, উল্টা ভাবে এ বি সাইন থিটা ইন্টু ইটার বদলে কি দিতে পারবো, এ ক্রস বি। তাহলে এর বদলে দিলাম এ ক্রস বি। তাহলে দেখা যাচ্ছে ভি ক্রসের সমান কিন্তু মাইনাস এ ক্রস বি পাইছি, বি ক্রসের সমান এ ক্রস বি পাই নাই, মাইনাস এ ক্রস বি পাইছি। এমনিও দেখো এ ক্রস বি যে দিকে, বি ক্রসে তার উল্টা দিকে। দুটি ভেক্টর সমান হতে হলে, এ ক্রস বি আর বি ক্রসের সমান হতে হলে, তারা আমরা সমান ভেক্টর সংজ্ঞা জানি যে দুটি ভেক্টর সমান হতে হলে তার মানের দিক দিয়ে সমান রাখবো, দিকের দিক দিয়ে একই হতে হবে। তাহলে এ ক্রস বি যে দিকে, বি ক্রসে তার উল্টা দিকে, দিকের দিক দিয়ে এক না, এখানে মাইনাস আসছে। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরকে সমান বলা যাবে না। সমান ভেক্টর হইতে হলে এ ক্রস বি যে দিকে, বি ক্রসে ওই দিকেই হওয়া উচিত ছিল, কিন্তু ওইদিকে আসে নাই, কাজে এটা সমান না। হ্যাঁ, এমনিও বুঝি। হ্যাঁ, আমি অনেক সময় এরকম বলি, ধরো এ সমান মাইনাস বি, মানে এ সমান যদি 2 হয় তাহলে তবে বি এ সমান যদি 2 হয় বা বি সমান যদি 2 হয়, তাহলে এ ইকুয়াল টু পাচ্ছি -2। তাহলে -2 আর +2 তো আসলে সমান না। তাহলে এখানে বি ক্রসে দিয়ে ক্রস বি সমান হইতো, তাহলে তারা সমান বলতে পারতাম, মাইনাস এ ক্রস বি সমান, কাজে এটা সমান না। আমরা বলবো বি ক্রস এ, হ্যাঁ, বা এ ক্রস বি, এরকম একটা আগে পরে লিখলে হচ্ছে নট ইকুয়াল টু এ ক্রস বি। অর্থাৎ ক্রস গুণন বিনিময় নিয়ম মানে না। বিনিময় মানে কি, বি ছিল আগে, এ ছিল পরে। এর আগে লিখছিলাম, বি এর পরে লিখছিলাম, তাতে সমান হয় নাই, বরং মাইনাস হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, উল্টা। তাই তারা সমান না। তাই বলা যায় ক্রস গুণন বিনিময় নিয়ম মানে না, বিনিময় করে লিখলে সমান হয় না, মানে না। তাহলে এই বিষয়টা আমরা জানলাম। এখন আসো যে এই যে ক্রস গুণনের সূত্র পড়লাম, এর সাহায্যে কি নির্ণয় করা যাবে, এরকম একটা বিষয় আমরা দেখতে চাই। কি নির্ণয় করা যাবে? ক্রস গুণন করে আমরা একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আমরা নির্ণয় করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম নির্ণয় করা যাবে। আমরা সেটা এখন দেখতে চাই। ধরো এ একটা ভেক্টর, বা একটা সামান্তরিক আঁকি, আগে একটা সামান্তরিক আমরা আঁকতে চাচ্ছি।
এরকম নিলাম, এরকম একটা সামান্তরিক আমরা নিলাম। তো সামান্তরিকের নাম দিতে পারি নিজের পছন্দ অনুযায়ী দিতে পারি। ধরো ও পি কিউ আর, এরকম একটা সামান্তরিক দিলাম। তো এই সামান্তরিকের ওপি বাহুটা এটা হচ্ছে এ ভেক্টর, আর ও আর বাহুটা সেটা ধরলা তুমি বি ভেক্টর। এরা মধ্যবর্তী কোণ, এখানে ধরলা থিটা, এটা মধ্যবর্তী কোণ থিটা। অনেক সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তো এখন এর জন্য কয়েকভাবে করা যায়। আমি একটা দেখাচ্ছি যে এই কর্ণ যদি গেলে আমরা টানি, তাহলে এই কর্ণ টানলে এখানে দুইটা ত্রিভুজ হইল, এবং দুইটা ত্রিভুজের কিন্তু পরিমাণ বা ক্ষেত্রফলের সমান। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি গেলে বের করে তাকে 2 দ্বারা গুণ করি, তা দ্বিগুণ করলে তার সামান্তরিকের ক্ষেত্রফল হবে। তাহলে আমরা যদি বলি যে এই ও পি কিউ আর সামান্তরিকের ক্ষেত্রফল, ও পি কিউ আর সামান্তরিকের ক্ষেত্রফল, চিত্রানুযায়ী বলতে পারো যে সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান বলতে পারি 2 গুণন ত্রিভুজ ও পি আর। দেখো ও পি আর ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে, ও পি আর ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে তার ডাবল করলে, দ্বিগুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে। লেখলাম সমান 2 গুণন ত্রিভুজের ক্ষেত্রফল মোটামুটি সবাই জানো, এসিতে পড়ে আসছো, হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ দিলাম, এই ওপি আর ত্রিভুজের ভূমি কি ওপি গুণন উচ্চতা, উচ্চতার জন্য এখানে একটা তুমি লম্ব টান, এখানে একটা লম্ব টান, তাহলে এখানে নিলাম। তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি উচ্চতা হচ্ছে আর এন। এই হাফ আর একটু কেটে গেল বাদ, তাহলে ওপি গুণন আর এন। তাহলে ওই হিসাবে কিন্তু কেউ সরাসরি এটাও লিখতে পারবো যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, যে ভূমি ও পি উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল যদি হাফ ভূমি গুণন উচ্চতা হয়, ত্রিভুজের ঢাবল, তাহলে হাফ আর হাফে ফুল, তাহলে ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, এখন দেখো এই ওপিটাই কিন্তু আমাদের এ ভেক্টর, এইখানে কিন্তু ওপিটাই হচ্ছে এ ভেক্টর। এটা এই পাশে ভেক্টর তুলে দেবে, ভেক্টর তুলে দেবে খালি মান আর মান, তাহলে ওপির মান ধরলে এর মান আসবে এ। আর এন দেখো ভেক্টর বিভাজন পড়ছো, তো ভেক্টর বিভাজন থেকে জানো একটা ভেক্টরকে ভাগ করলে তার অনুভূমিক দিকের অংশ হবে কস, বি ভাগ করলে দিকে বি কস, আর উলম্ব দিকের অংশটা হবে বি সাইন। এরকম ভাবে উলম্ব দিকের অংশটা হবে কি বি সাইন, বি এর এদিকের অংশ বি কস, এদিকের অংশ হলো বি সাইন। তাহলে এটা যে কথা আর এন একই কথা, তাহলে এটাই হচ্ছে বি সাইন থিটা, আর এন মানে হচ্ছে বি সাইন থিটা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পাচ্ছি এ বি সাইন থিটা। এখন এই লেখাটা কিন্তু একটু আগে লেখা রাখছে, মুছি নেই ইচ্ছা করে। এ ক্রস বি যদি এ বি সাইন থিটা হয়, তাহলে মডুলাস এ ক্রস বি সমান কি হবে? মডুলাস শব্দের অর্থ হলো পরম মান, তাহলে পরম মান না মান, তাহলে এটা সমান, তো এটা ভেক্টর ছিল, ভেক্টর মানে মানও ছিল দিকও ছিল, এখন যখন মান নিব শুধু, তাহলে মান অংশটা আসবে। তাহলে এ বি সাইন থিটা, একক ভেক্টর মান তো 1 × 1 দেওয়া না দেওয়া একই কথা। তাহলে মডুলাস এ ক্রস বি যে কথা, এ বি সাইন থিটা একই কথা। তাহলে আমরা কিন্তু এ বি সাইন থিটা পাইছি, তাহলে এ বি সাইন থিটার বদলে আমরা কি লিখতে পারবো? মডুলাস এ ক্রস বি সমান হচ্ছে মডুলাস এ ক্রস বি। তাহলে এটা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কোন একটা সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে যে দুটি ভেক্টর দিয়ে সামান্তরিক গঠিত, এদিকে হচ্ছে এ ভেক্টর আর এদিকে বি ভেক্টর, ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানই হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল। আর যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এ আর বি দিয়ে ত্রিভুজ তো এটা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। কিংবা যদি ত্রিভুজ বলতো তাহলে দুইটা তো আসতো না, দুই আসতো না, তাহলে হাফ একটা সামনে রয়ে যেত, একটা হাফ আসতো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবো হাফ এ ক্রস বি, মানে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল। আর যদি তোমার
সামান্তরিক করি তাহলে কিন্তু আমরা পাবো যে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানই সমান। এই সূত্রটা আপাতত মনে রাখবো, একটু পরে একটা গাণিতিক কাজ করব আমরা, যে আপাতত মনে রাখবো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে যে দুইটা ভেক্টর দিয়ে সামান্তরিক গঠিত ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের কি মানের সমান। এখন আসো আয়ত একক ভেক্টর সমূহের ক্রস গুণনগুলা আমরা দেখে নিই আগে, সেগুলো আমাদের দরকার। শিরোনাম দিচ্ছি যে আয়ত একক ভেক্টর সমূহের ক্রস গুণন। সমূহের ক্রস গুণন। তোমরা জানো অলরেডি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটি অক্ষ আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি অক্ষ আছে, তার মধ্যে হচ্ছে একটি এক্স অক্ষ, আরেকটি ওয়াই অক্ষ, আরেকটা কি জেড অক্ষ। এই এক্স অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে একটা আই, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে জে, আর জেড অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে কি। এই যে তিনটা একক ভেক্টর আই জে কি, এদের মধ্যে ক্রস গুণনের সম্পর্কগুলো কেমন হবে সেটা আমরা দেখতে চাই। পরীক্ষা এগুলা অনুধাবন প্রশ্ন করে যে আই ক্রস জে সমান কে, কিন্তু আই ক্রস আই সমান জিরো কেন ব্যাখ্যা করো, এরকম অনুধাবন প্রশ্ন করে। কিংবা এরকম এমসিকিউ প্রশ্ন করে যে আই ক্রস জে সমান কত বলে কয়ে এক দিল, ক্ষয়ে জিরো দিল, গয়ে মনে করো কে দিল, ঘয়ে আবার মাইনাস কে দিল, এখানে কোনটা সঠিক উত্তর, এই ধরনের এমসিকিউ আসে। এছাড়াও অন্যান্য গাণিতিক প্রয়োগ ও চতুর্দক্ষতার মধ্যে এগুলো ইউজ করা লাগে। তো যাই হোক, আমরা ক্রস গুণনের মূল সূত্রটা একটু আগে কি পড়ছি সেটা কি ব্যবহার করব। আমরা জানি কিন্তু এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটার সঙ্গে একটা একক ভেক্টর এন বা এটা আমরা জানি, এটা হলো ক্রস গুণনের মূল সমীকরণ। তাহলে এটার আলোকে যদি লিখি, সুতরাং আই ক্রস জে, এর জায়গায় আই, বি এর জায়গায় জে, তাহলে প্রথম দুইটা আমরা জানি যে মান এবং দিক, তার ভেক্টর দ্বয়ের মান, এর মান বি এর মান ছিল, তাহলে এখানে এর আই এর মান, জে এর মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন। মধ্যবর্তী কোণ কত, আই হলো এক্স অক্ষের দিকে, জে ওয়াই অক্ষের দিকে। অক্ষ অক্ষর সাথে সবসময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই এখানে 90 ডিগ্রি নিচ্ছে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে কারো কাছে মনে হইতে পারে যে এক্স অক্ষের সাথে জেড অক্ষের কোণ বোধ 90 এর চেয়ে বেশি, বা ওয়াই এর সাথে জেড এর 90 ডিগ্রি বেশি। আসলে তা না, 90 ডিগ্রি কেমনে 90 ডিগ্রি, তো দেখে 90 ডিগ্রি মনে হচ্ছে না। আসলে এই জেড অক্ষটা হচ্ছে এই দিকে, আর এইদিকে এই এক্স আর ওয়াই এর সাথে লম্ব দিকে, কিন্তু এদিকে তার আমি কলম দিয়ে এভাবে দাগ দিলে লেখা যাবে না, তাই আমি এদিকে লিখছি। মনে মনে চিন্তা থাকতে হবে জেড অক্ষটা আসলে এইদিকে। তাহলে জেড অক্ষ এদিকে হলে এক্স এর সাথে জেড 90 ডিগ্রি, ওয়াই এর সাথে জেড 90 ডিগ্রি, এক্স আর ওয়াই 90 ডিগ্রি, এগুলো কিন্তু অক্ষ অক্ষর সাথে সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকবে। ওকে, দেখো আয়ের মান 1, আমরা জানি যে আই মানে একক ভেক্টর, একক ভেক্টর মান 1, জে হলে একক ভেক্টরের 1, সাইন 90 ডিগ্রি মান 1। এখন এই যে এটার দিক নির্ধারিত হবে, একটু আগে পড়ছি ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা। ডান হাতি স্ক্রু নিয়ম কি, দুটি ভেক্টর যে তলে আছে, এখানে কোন কোন ভেক্টর, আই আর জে, এই দুটি ভেক্টর যে তলে আছে সেই তলে একটা স্ক্রুকে কিভাবে স্থাপন করব, লম্বভাবে স্থাপন করব। করে কোন দিক থেকে কোন দিকে ঘোরাবো, প্রথম ভেক্টর হইতে দ্বিতীয় ভেক্টর। তাহলে আই ক্রস জে, আই থেকে জে এর দিকে ঘোরাবো। এতে কি ঘড়ি কাটার দিকে ঘুরলো না বিপরীত দিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে। তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে হলে নতুন ভেক্টর কোন দিকে, উপরের দিকে, তাহলে এই দিকে। এই দিকে অক্ষের নাম কি, একটু আগে বলছি জেড অক্ষ। আর জেড অক্ষের দিকে হলে অবশ্যই একক ভেক্টর নিতে হবে কি, কে। এক্স অক্ষের দিকে অবশ্যই একক ভেক্টর আই, অন্য কিছু নেওয়া যাবে না। ওয়াই অক্ষের দিকে ভেক্টর জে, জেড অক্ষের দিকে কে। তাহলে আই ক্রস জে করলে ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে স্ক্রু সরে আসতেছে এইদিকে লম্ব দিকে। এদিকে অক্ষর জেড অক্ষ, জেড অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে কে, তাই তোমার এখানে নেওয়া লাগতেছে কে। তাহলে আমরা পাইতেছি আই ক্রস জে সমান হচ্ছে কি, কে। তাহলে অনুরূপে যদি লেখো, অনুরূপে
তুমি এই আই আর জে করলে যেমন কে পাইছো, জে আর কে গুণ করলে পাবা কি আই। জে ক্রস কে সমান হচ্ছে আই। এরকম কে ক্রস আই গুণ করলে পাবা কে ক্রস আই সমান হচ্ছে জে। তো এগুলো আমাদের মনে রাখতে হবে। আবার আরেকটা বিষয়ে দেখো, সেটা হলো এই যে আই ক্রস জে সমান পাইছি আমরা কে, জে ক্রস আই নিতাম তাহলে কি পাই? তাহলে জে হলো প্রথম ভেক্টর, আই হচ্ছে পরের ভেক্টর। তাহলে তোমার এখানে হবো জে আই সাইন 90 ডিগ্রি ইন্টু আপাতত এটা। জে এর মান 1, আই এর মান 1, সাইন 90 ডিগ্রি 1, এটার দিক কোন দিকে হবে? ডান হাতে স্ক্রুনে। তাহলে জে ক্রস আই, জে হইল প্রথম ভেক্টর, জে প্রথম ভেক্টর, আই পরের ভেক্টর। তাহলে জে থেকে আই ঘড়ি কাটার দিকে, ঘড়ি কাটার দিকে হলে স্ক্রু কোন দিকে যাবে? নিচ দিকে। তাহলে জেড অক্ষ উপরের দিকে প্লাস হলে নিচ দিকে কি মাইনাস। তাহলে আমরা যেমন এক অক্ষের ধনাত্মক এদিকে নিলে ঋণাত্মক, ওয়াই অক্ষ উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক, তাহলে জেড অক্ষ উপরে ধনাত্মক নিচ দিকে কি ঋণাত্মক। তাহলে জে ক্রস আই করলে ঘড়ি কাটার দিকে স্ক্রু যাবে নিচের দিকে। তাহলে নিচের দিকে ভেক্টরটা হচ্ছে এটা ও মাইনাস। তাহলে জেড অক্ষের দিকে কে, তাহলে নিচ দিকে না মাইনাস কে। তাহলে জে ক্রস কে সমান পাইলাম মাইনাস আই। অর্থাৎ আমরা মনে রাখতে পারি যে কোনো দুইটারে গুণ করলে অপরটা পাওয়া যায়। যেমন আই আর জে রে করলে পাইছি কে, জে আর কে রে করলে আই, কে আর আই রে করলে জে, যে কোনো দুইটা করলে অপরটা পাওয়া যায়। তবে সেটা সিরিয়াল মানলে প্লাস, সিরিয়াল না মানলে মাইনাস। সিরিয়ালটা কি? সিরিয়ালটা হচ্ছে আই এর পরে জে, জে এর পরে কে, কে এর পরে আই। তাহলে আই আর জে করলে কে, এই যে আই আর জে করলে কে পাইছি, জে আর কে করলে আই, কে আর আই করলে জে। এটা হলো সিরিয়াল। আর সিরিয়াল না মানে আয়ের পরে জে না হয়ে এমন হয়েছে কি জে এর পরে আই, উল্টা হয়েছে, উল্টা হইলেই মাইনাস। এরকম আয়ের পরে যে কে করো তাহলে জে হবো, কিন্তু মাইনাস জে হবে। এটা মনে রাখলে আমাদের হবে। এখন আসো আবার এরকম যদি গেলে দেখি যে আই ক্রস আই, ধরো আই ক্রস আই, বলো এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। তাহলে আই ক্রস আই, এর জায়গাতেও আই, বি এর জায়গাতেও আই। তাহলে আই ক্রস আই, আই আই প্রথম ভেক্টর মান আই, দ্বিতীয় ভেক্টর মান আই, ইন্টু সাইন 0 ডিগ্রি ইন্টু এটা। সাইন 0 কেন? কারণ আই হচ্ছে এক অক্ষের দিকে, আরেক আই সেটাও এক অক্ষের দিকে। তাহলে দুইটা একই দিকে হলে কোন হয় না, একটা এদিকে আর একটা অন্য দিকে, তাহলে কোন হবে? দুইটা একই দিকে গেছে তাহলে কোন হবে না। তা সাইন 0 ডিগ্রি মান কত? 0। 0-র সাথে এটি গুণ করলে কি পাবো আমাদের? 0। অর্থাৎ এ কই রকম আই ক্রস আই করলে 0। অনুরূপ ভাবে তাহলে অনুরূপে তুমি যদি বলো জে ক্রস জে সমান হবে 0, কারণ জে যে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে কে ক্রস কে সমান এরকম ভাবে পাবা 0। তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখবো। তাহলে পরীক্ষায় প্রশ্ন করতে পারে আই ক্রস জে সমান কে, কিন্তু আই ক্রস আই সমান 0 কেন? তাহলে এইটুকু করবা, এইটুকু করবা, পরে দিয়ে দিবা উত্তর। এখন দেখো উপাংশে বিভাজিত ভেক্টরের ক্রস গুণনগুলা আমরা একটু দেখতে চাই। উপাংশে বিভাজিত ভেক্টরের ক্রস গুণন। ধরো দুইটা ভেক্টর নিলাম, ধরি এ একটা ভেক্টর সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস হচ্ছে এ জেড কে। ভি আর একটা ভেক্টর নিলাম, বি ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এরকম দুটি ভেক্টর নিলাম উপাংশে। এটার তিনটা অংশ আছে, এক্স অক্ষের দিকে অংশ, ওয়াই অক্ষের দিকে অংশ, জেড অক্ষের দিকে অংশ। এটা 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক বা 3টি উপাংশ বিশিষ্ট। এরকম দুইটা ভেক্টরে যদি ক্রস গুণন করি কি আসে? তাহলে এ ক্রস বি, এর গুলা লেখি। এর গুলা লেখলাম, ক্রস চিহ্ন দিয়ে দিলাম বি এর গুলো। এখন দেখো গুণনের যে নিয়ম আমরা সেই স্কুল থেকে পড়ছি, এখানে 3টা, এখানে 3টা। যদি গুণ করতে চাই এই প্রথমটা দিয়ে আগে 3টারে গুণ করতে হবে, আবার দ্বিতীয়টা দিয়ে 3টারে গুণ করতে হবে, পরে আবার তৃতীয়টা দিয়ে 3টা গুণ করতে হবে। এইভাবে তাহলে প্রথমটাতে আসি। হ্যাঁ, তোমরা কতদিন ডট গুণনে কিছু একটা কাজ করছো এরকম। তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ করলে এখানে আছে এ এক্স
ওইখানে আছে bx, স্কেলার স্কেলারটাকে নিলাম ax bx, আর এখানে ভেক্টর আছে i, ওইখানেও আছে i, কিন্তু মাঝখানে কি ক্রস চিহ্ন, তাহলে i ক্রস i। বুঝলাম কি না? এখানে প্রথমটা এখানে প্রথমটা, তাহলে ax bx, এখানে i আছে না i আছে, মাঝখানে ক্রস চিহ্ন, তাহলে i ক্রস i। তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টা করো ax by, এটার সাথে এটা, তাহলে i এর সাথে j, i ক্রস j। প্রথমটার সাথে তৃতীয়টা ax bz i ক্রস k যোগ, দ্বিতীয়টাতে আবার 3 বার ay bx j ক্রস i প্লাস ay by j ক্রস j প্লাস ay bz j ক্রস k। তৃতীয়টাতে আবার 3টারে, তাহলে কি পাইতেছি, az দিয়ে 3টারে গুণ করলে az dx, এটা মধ্যে কে, এটা মধ্যে i, k ক্রস i প্লাস এটার সাথে দ্বিতীয়টা az by, এগুলা বুঝবার সহজে, একটা দিয়ে 3টা করে প্লাস az bz k ক্রস k। দেখো একটু আগে আমরা পড়ছি, বলতো i ক্রস i সমান কত, 0। তাহলে i ক্রস i 0 হয়, 0 সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে, 0। আসো একটু আগে পড়ছি i ক্রস j, যে কোনো দুইটা গুণ করলে অপরটা পাওয়া যায়, সেক্ষেত্রে সিরিয়াল মানলে প্লাস, না মানলে মাইনাস। i এর পরে যে সিরিয়াল ঠিকই আছে, তাহলে ax by k, i ক্রস j মানে k, i এর পরে কে, এটা সিরিয়াল আছে না নাই, i এর পরে j হওয়ার কথা, j এর পরে কে, k এর পরে i হওয়ার কথা, তাহলে k এর পরে i না হয় i এর পরে কে, উল্টা সিরিয়াল আছে, তাহলে মাইনাস হোক। তাহলে এখানে মাইনাস j বসাইলে প্লাসে মাইনাসে মাইনাস ax bz j। এখন আসো এটা j ক্রস i, সিরিয়াল আছে না নাই, i এর পরে j হওয়ার কথা, কিন্তু না হয়ে এখানে আছে কি, j এর পরে i, তাহলে এটা কে পাবো, তবে মাইনাস কে পাবো, উল্টা সিরিয়াল কারণে। তাহলে মাইনাস কে হলে প্লাসে মাইনাসে মাইনাস ay bx k, j ক্রস j, ওই যে i ক্রস i যেমন 0, j ক্রস j ও কি 0, তাহলে এটাও বাদ। এটাতে আসো j ক্রস কে, সিরিয়াল আছে না নাই, আছে, i এর পরে j, j এর পরে কে, j এর পরে কে আছে, তাহলে j আর কে করলে পাবো i, তাহলে ay bz i। আসো কে ক্রস i, সিরিয়াল আছে না নাই, i এর পরে j, j এর পরে কে, k এর পরে i, তাহলে k এর পরে i ঠিকই আছে, তাহলে এটার বদলে j পাবো, যোগ হচ্ছে az bx j, k ক্রস j, i এর পরে j, j এর পরে k হওয়ার কথা, কিন্তু k এর পরে j উল্টা আছে, তাহলে মাইনাস হবো, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস az by, এত হচ্ছে i, প্লাস হচ্ছে 0, তাহলে প্লাস পাইলাম আমরা 0 এইখানে। ওকে, এগুলা যে পাইলাম আমরা, এখন একটু উপরে চলে আসি, এইখানে চলে আসা পারি, এইখানে উপরে চলে, লক্ষ্য করো একটু বোধ মুছে গেল, আচ্ছা যাই হোক বোঝা যাবে। এখানে দেখো এই 3 তারিখে 9টা পাইছিলাম, 9টার মধ্যে কিন্তু 3টা 0 হয়ে গেছে, একটা 0, 2টা 0, 3টা, বাকি 6টা আছে। এই 6টার মধ্যে 2টার সাথে i আছে, এরকম ভাবে 2টার সাথে j আছে, যেমন এটার সাথে j আছে, আর এই 2টার সাথে k আছে। তাহলে আমরা যে 2টার সাথে i আছে, আমরা i কমন নিয়ে লিখি, তাহলে i কমন নিয়ে লিখলে তাহলে থাকে কি ay bz, এখানে i কমন নিলে থাকে কি, মাইনাস আছে সামনে, az by, যে কমন নাও, এটাতে আছে যে, এটাতে আছে যে, তাহলে সামনে মাইনাস আছে, এটার আমাদের একটু মাইনাসটা দরকারও, এখানে সামনে মাইনাস যেই কমন নিচ্ছি, এটা সামনে আছেও মাইনাস, এই তাহলে মাইনাস যে কমন নিলে তোমার এইখানে থাকতেছে ax bz, আর এখানে যে কমন নিলে, যেহেতু মাইনাস কমন নিচ্ছি, চিহ্নের পরিবর্তন হবে, তাহলে মাইনাস az bx।
কে কমন নেই, এটার এটার মধ্যে কে আছে, এটার মধ্যে আর এটার মধ্যে কে আছে। তাহলে কে কমন নিলে পাইতেছি এ এক্স বি ওয়াই যোগ কে কমন নিলে এ এক্স বি ওয়াই, এটা কে কমন নিলে এ ওয়াই বি এক্স মাইনাস হচ্ছে এ ওয়াই বি এক্স। ওকে, এটা সমান আমরা লিখব নির্ণায়ক আকারে। তোমরা অলরেডি হয়তো কিছু নির্ণায়ক করছো, এসিতে ছোট করছো, কলেজেও নির্ণায়ক আছে। সমান এ এক্স এ ওয়াই এ জেড ভি এক্স বি ওয়াই ভি জেড। এটা কেমনে আসলো, এটা একটা প্রশ্ন, যে এই লাইন থেকে এই লাইন কেমনে লেখলাম। দেখো এই লাইনের বিস্তৃতি করে যে এটা পায়, তাহলে এটার বদলে এটা লেখা যাবে। নির্ণায়কের নিয়ম হলো প্রথমে এই যে তিনটা কলাম, উপরে নিচে এগুলাকে বলা হয় কলাম, আর পাশাপাশি গুলাকে বলা হয় সারি। যখন তুমি যে কোনো একটা কম্পোনেন্ট কমন নিবা, যেমন আই কমন নিলা, তাহলে আয়ের কলাম বাদ আয়ের সারি বাদ। তাহলে আয়ের কলাম বাদ আয়ের সারি বাদ, আয়ের কলাম আয়ের সারি বাদ দিলে থাকলো এগুলা। হ্যাঁ, তাহলে তোমার কিন্তু এটা বাদ এটা বাদ, তাহলে থাকলো এটা। তাহলে এ ওয়াই বি জেড, এই যে এ ওয়াই বি জেড, পুরো ফর্মুলার একটা মাইনাস, মাইনাস হলে এ জেড ভি হয়। তাহলে আই কমন নিলে আয়ের কলাম আয়ের সারি বাদ দিয়ে এটা পাই। আরো নির্ণায়কের নিয়ম হলো প্রথমটা হইলো প্লাস, পরেরটা হইলো মাইনাস, পরেরটা হইতেছে প্লাস। যদি পরে আবার থাকে তাহলে আবার মাইনাস, প্লাস মাইনাস এভাবে চলে। তাহলে জে এর মধ্যে যখন আসবো তখন জে এর সামনে মাইনাস হবে, এই যে মাইনাস জে। তো মাইনাস জে যখন নিব আমরা, এই জে এর কলাম বাদ জে এর সারি বাদ, জে এর কলাম জে এর সারি বাদ। তাহলে এটা আর গুণ করলে তাহলে আমরা পাইতেছি এ এক্স বি জেড, ওই যে এক্স বি জেড মাইনাস এ জেড ভি এক্স, সেটা পাইছি। এখন যখন জেডটা শেষ করলাম আসবো কে তে, কে সামনে কি প্লাস, ওই যে প্লাস মাইনাস প্লাস কে। কে যখন কমন নিব আমাদের কে এর কলাম বাদ কে এর সারি বাদ, তাহলে আর গুণ করো এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। তাহলে দেখলাম এটারই বিস্তৃতি করলে ওইটা পাওয়া যায়, অতএব ওইটার বদলে এটা লেখা যাবে। তাহলে এটাই আমাদের ফাইনাল সমীকরণ আসলো, যে আমাদের একটা ক্রস গুণন করলে এরকম পাবো। মানে এটাতে আমার সুবিধাটা কি, এভাবে যে শিখলাম এটাতে আমাদের কি সুবিধা আছে এটা আমরা জানাব। এখন হবে কি, যে কোনো ভেক্টর তুমি সহজেই ক্রস গুণন করে ফেলতে পারবে। হ্যাঁ, এটা একটা সিদ্ধান্ত। দেখো আমাদের কিন্তু মূল ভেক্টর ছিল এই দুইটা, এ আর বি। এই দুটো ক্রস গুণন যখন করবো, প্রথম লাইনে আই জে কে লিখে ফেলবো, আয়ের সঙ্গে যেটা ডায়ের নিচে, আয়ের সঙ্গে কিন্তু এ এক্স, জে এর সঙ্গেটা জে এর নিচে, জে এর সঙ্গে কি ছিল এ ওয়াই, কে এর সঙ্গেটা কে এর নিচে, এরকম আয়ের সঙ্গে ডায়ের নিচে, হ্যাঁ জে এর সাথে জে এর নিচে, কে এর সাথে এভাবে সাজাও। তাহলে তুমি যদি এরকম একটা ভেক্টর দেখো, ধরো এরকম দুইটা ভেক্টর নিলাম, এ একটা ভেক্টর সমান আই প্লাস 2j প্লাস 5k, এবং আরেকটা ভেক্টর নিলা বি ইকুয়াল টু 2i মাইনাস 7j প্লাস 2k। তাহলে তুমি এদের ক্রস গুণন করতে চাও, এ ক্রস বি সমান কত। তাহলে প্রথমে নির্ণায়ক সাজায় আলাদা, মাঝখানে যে বিস্তৃতি পড়লাম ওইটি তোমার মনে না রাখলেও চলবে। এখন ফাইনালি খালি তোমার এটা মনে রাখলেই হবে যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে এভাবে নির্ণায়ক আকারে সাজানো। তাহলে প্রথমে আমরা কি দিব, আই জে কে। আয়ের সঙ্গে কত আছে এখানে না থাকলে মনে মনে 1, এই যে আয়ের নিচে 1, জে এর সঙ্গে কত আছে 2, কে এর সঙ্গে কত আছে 5 দিলাম। এটাতে আয়ের সাথে কত আছে 2, জে এর সাথে কত -7, কে এর সাথে কত 2। আর নির্ণায়ক বিস্তৃতি করবা, ভাঙাবা, তাহলে পেয়ে যাবা। দেখো ভাঙাও, ভাঙালে কি পাওয়া যায়। আমরা যে সেটা বিস্তৃতি করি, বলো কি পাবো, এ ক্রস বি সমান, প্রথমে কি আই কমন নিব, আই কমন নিলাম, আই কমন নিলে আয়ের কলাম বাদ আয়ের সারি বাদ, তাহলে এইগুলো থাকে। তাহলে 2 দুগুণে 4 লিখবো 4, পরে ফর্মুলার মাইনাস একটা আর এই মাইনাস একটা, এই যে মাইনাস, তাহলে প্লাস 5 7 35 প্লাস 35। পরে জে এর সামনে কি হবো, এটা প্লাস হলে এটা মাইনাস, মাইনাস জে। তো জে যখন কমন নিলাম তাহলে জে এর কলাম বাদ জে এর সারি বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, 2 একে 2 মাইনাস হচ্ছে কত 10 প্লাস কে কমন নিলাম, তাহলে কে কমন নিলে কে এর কলাম বাদ কে এর কলাম বাদ কে এর সারি বাদ, তাহলে এই আর গুণ করো,
তাহলে -7 -4 -7 -4 তাহলে পাইতেছ তুমি 39i, এটা হলো -8 +8j -11k। তাহলে দেখো এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, সহজেই ক্রস গুণন কিন্তু নির্ণায়ক আকারে করা যায়, সহজে হয়ে গেল। এখন আরেকটা বিষয় যদি বলে যে এরকম এ আর বি দুইটা ভেক্টর দেওয়া আছে, ধরো এরকম একটা প্রশ্ন, এদের দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তুমি এ ক্রস বি করছো, একটু আগে পড়ছি সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি জানি, মডুলাস এ ক্রস বি, আজকে প্রমাণ করছি। তাহলে এ ক্রস বি যে পাইছি এটার মডুলাস করবো। তাহলে মডুলাস মানে মান, তাহলে রুট ওভার আয়ের সঙ্গে যেটা স্কোয়ার যোগ জে এর সঙ্গে যেটা স্কোয়ার যোগ কে এর সঙ্গে যেটা স্কোয়ার, পরে একটা রেজাল্ট পাবা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। যদি বলতো সামান্তরিক না কি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কি করতা, সামনে একটা হাফ দিয়ে দিত, আর কিছুই না, পরে হাফ আসতো, এটা। যদি এরকম একটা প্রশ্ন বলে, আমি আধা মিনিটের মধ্যে শেষ করে দিব, যে দুইটি ভেক্টর সমান্তরাল হইলে কি হবে, এই দুইটা ভেক্টর সমান্তরাল কিনা যাচাই করো। আমরা কিন্তু এরকম পড়ছি যে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা, সঙ্গে এটা দুইটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কিন্তু তাদের মধ্যবর্তী কোনো কোণ হয় না। যেমন দুইটা রেল লাইন সমান্তরাল, এরা কিন্তু কোণ হয় না, কোণ হলে কোণায় মিলতে হবে। তাহলে যদি এ আর বি সমান্তরাল হয় তবে কোণ হয় না, মানে কোণ নাই, থিতা সমান 0। তাহলে থিতার মান 0 বসাইলে দেখো, তাহলে সুতরাং ওইখানে এ ক্রস বি সমান এ বি সাইন 0 ইন্টু ইটা। তো সাইন 0 ডিগ্রির মান কি 0, 0 সঙ্গে গুণ করলে 0। এটা একটা শর্ত মনে রাখবা, দুইটা ভেক্টর সমান্তরাল হইলে তখন তাদের ক্রস গুণফল 0 হয়। তাহলে আমাদের যে এ আর বি দুইটা ভেক্টর, এটা সমান্তরাল কিনা যাচাই করো। তাহলে আমরা এই যে ক্রস গুণন করে ঠেলে দেখছিলাম যে এটা পাইছি, তাহলে 0 হয় নাই, তাহলে এটা সমান্তরাল না, এটা একটা সিদ্ধান্ত। এই মোটামুটি ভেক্টরের এইগুলাই আমাদের ক্রস গুণন পড়বা, বাসায় আরো প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে আশা করি এই ধরনের সমস্যা সমাধান করতে পারবা। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসে উপস্থিত থাকার জন্য, ক্লাসগুলো খেয়াল করার জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে।